আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? চায়না থেকে বাংলাদেশ বা বাংলাদেশ থেকে চায়না ট্যুর একটা তথ্য শেয়ার করব আপনার সাথে, যেটা হয়তোবা আপনি যদি আজকে জেনে থাকেন কাজে আসতে পারে আপনার। তথ্যটা হচ্ছে এরকম, যখন আমি ভিসার প্রসেসিং না বললাম, সেটা এজেন্সি হ্যান্ডেল করবে। আমি যখন এয়ারপোর্ট গেলাম, আমি কিন্তু চায়নার ফার্স্ট ট্যুর। তো এয়ারপোর্ট যাওয়ার পরে আমি তো বোর্ডিং পাস পেয়ে গেলাম নিয়ম মোতাবেক। ইমিগ্রেশনে যখন গেলাম, ইমিগ্রেশন অফিসার বললো ভিসা অ্যাক্টিভ করার জন্য। তো অ্যাক্টিভ করার জন্য আমাকে অন্য একটা ডেস্কে পাঠিয়ে দিলেন। সে ডেস্কে যাওয়ার পরে এখন আমাকে বলছে আমার ছিল বিজনেস ভিসা। তো বিজনেস ভিসা হওয়ার ফলে আমাকে বলছে আপনাকে আপনার ট্রেড লাইসেন্স দেখাতে হবে, এনআইডি কার্ড, তারপর হচ্ছে গিয়ে ট্যাক্স রিটার্ন এবং ব্যাংক স্টেটমেন্ট। তো প্রশ্ন করলাম, দেখেন আমি ব্যাংক স্টেটমেন্ট, ট্রেড লাইসেন্স, এনআইডি কার্ড এগুলো এখন কোথায় পাবো? এগুলো তো আনতে বলা হয়নি, সো আনাও হয়নি। এখন যদি বলে বসেন এগুলো লাগবে, তাহলে তো আমার জন্য বিব্রতকর অবস্থা ছাড়া আর কিছুই না। তখন বিষয়টাকে ওনারা একটু সহজ করে দিলেন যে আপনি তাহলে একটা কাজ করেন, আপনি অনলাইনে আপনার ট্রেড লাইসেন্সটা দেখান। যদি আপনার গুগল বা বা কোনোভাবে আপলোড করা থাকলে মেইলের মাধ্যমে আপনি আমাদেরকে দেখান আপনার ট্রেড লাইসেন্স, এনআইডি কার্ড, ট্যাক্স রিটার্ন, ওইটা আপনি আমাদেরকে একটু দেখান। তো এটা আমি দেখাতে গিয়ে তখন হচ্ছে কি আমি আমার সবই দেখালাম। তো বললো যে ব্যাংক স্টেটমেন্ট দেখান। বললাম ব্যাংক স্টেটমেন্ট কিভাবে দেখাবো, এখন এটা তো সম্ভব না। বললো তাহলে একটা কাজ করেন, আপনি ব্যাংকে লেনদেন করেন না, আপনার ফোনে তো নিশ্চয়ই মেসেজ গুলো আসে, আপনি ফোনের মেসেজ দেখালেও চলবে। ইজি করে দিলেন, ফোনের টেক্সট দেখালাম, লেনদেন দেখলো। তখন বললো ঠিক আছে আপনি যেতে পারেন। তখন আমি কিউরিওসিটি বসাতে ওনাকেই কোশ্চেন করে বসলাম যে ভাই আমাকে একটু একটা কোশ্চেন অ্যান্সার দিবেন যে এই তদন্ত বা এই কোয়েরি গুলো কেন, রিজনটা কি? তো বললো দেখেন অনেকে চায়না যায় বা আমাদের দেশ থেকে বিভিন্ন কান্ট্রিতে যায়, গিয়ে আর ফেরত আসে না। এতে করে যেটা হয় দেশের ভাবমূর্তি নষ্ট হয়। আর আমরা চাই যে ওই ব্যক্তিগুলো যেন ইমিগ্রেশন ক্রস করতে না পারে যারা কিনা দেশের ভাবমূর্তি নষ্ট করবে। সেই জন্যই বেসিক্যালি এই কষ্টগুলো আপনাদেরকে দেওয়া। ক্ষমা করবেন যদি কষ্ট বেশি দিয়ে থাকি। বললাম না ঠিক আছে, সিকিউরিটি বা আপনাদের এই কি বলে অ্যালার্টনেসের জন্য ধন্যবাদ, এই বলে ছেড়ে দিল। দেন আমি চলে গেলাম, ফ্লাইটে উঠলাম, ফ্লাই করলাম, চলে গেলাম। যাওয়ার পরে চায়না ল্যান্ড করলাম। ল্যান্ড করার পর সেখানে আরেকটা সমস্যা। চায়না ল্যান্ড করার পরে যখন ইমিগ্রেশনে গেলাম, তো ওখানে আরেকটা সমস্যা হয়ে গেল। সমস্যাটা হচ্ছে আমি তো একাই ফ্লাই করছি এখান থেকে, আর আমার সাথে আরো দুজন ফ্লাই করছে, মানে আমরা তিনজন একসাথে ফ্লাই করছি, কিন্তু ইন্ডিভিজুয়ালি। তিনজন একসাথে না, একই পিএনআর না, ইন্ডিভিজুয়ালি তিনজন ফ্লাই করছি। তো তিনজন ওখান থেকে ফ্লাই করছি। তো যারা করছে, যেটা করছে, ইমিগ্রেশন পার হওয়ার সময় ওরা দুজন আমার আগে পার হয়ে গেছে। আমি একটু মানে ফ্লাইটের পিছনে ছিলাম, বেরোতে সময় লাগছে, তারা আমার আগে বের হয়ে গেছে ইমিগ্রেশন ক্রস করে। যখন ইমিগ্রেশন ক্রস করতে গেলাম, তখন হচ্ছে বলতেছে আপনি কই যাবেন, আপনার হোটেল বুকিং আছে কিনা। তো সবকিছু আমি বুঝালাম, হোটেল বুকিং আছে কিনা সব দেখালাম। দেখানোর পরে বলে যে হোটেল বুকিংটা আপনার নামে নেই, রহমত সিকদার ওনার নামে করা। তো হোটেল বুকিংটা আপনার নামে নেই, এখানে তো অন্য কোনো নামে আছে এটা। তো বললাম হ্যাঁ আমরা তিনজন একই সাথে একই রিসোর্টে, মানে একই রুমে ঢুকবো, একই রুমে উঠবো, সেজন্য আমরা একসাথে বুকিং দিচ্ছি। উনি বুকিং দেওয়ার দায়িত্ব ছিল, উনি বুকিং দিয়েছে এটা। তো বললো তাহলে ওনাকে ফোন দেন। মহামুসিবত, চায়না তিনজনের নতুন, আলটিমেটলি ওনার নাম্বার আমি পাবো কই? নাম্বার পাচ্ছি না, ডাকবো এরকম কোনো সুযোগ নেই। ওনারা অলরেডি বের হয়ে গেছে এয়ারপোর্ট থেকে, বাইরে কি আমার জন্য ওয়েট করছে। পরে ওরা হোটেল ফোন দিল। হোটেল ফোন দিয়ে বললো হ্যাঁ তিনজন এখানে বুকিং করা আছে রহমত সিকদার নামে, আর বাকি দুজন গেস্টের নাম উল্লেখ করা নেই। কি এক মুশকিল! অনেক কষ্ট করে তাকে বোঝাতে হলো যে আমরা এখানে তিনজন এখানে। দেন সে ট্রাস্ট করলো, আমি ইমিগ্রেশন ক্রস করতে দিলাম। তো একটা জিনিস মাথায় রাখবেন, যখন হোটেল রুমটা বুক করবেন, যদি তিনজন হন, দুইজন হন, একজন হন, নিজের নামে বুক করলে তাহলে ইমিগ্রেশন এই প্রবলেমটা হবে না। তিনজন হলে তিনজন গেস্টের নাম উল্লেখ করার ব্যবস্থা আছে ওখানে, দিয়ে দিবেন, তাহলে এই সমস্যা হবে না। এই সমস্যাটা আমি ফেস করছি, আপনি আশা করছি ফেস করবেন না যদি আপনি এটা ফলো করেন, যদি ভিজিটর হন। আর যদি সেখানকার আপনি এমপ্লয়ি হন, কর্মচারী হন, তাহলে তো আপনার কোনো ইস্যু নেই, সোজা চলে যাবে। নাম্বার 3, আমি এখন বের হবো, আমার কাছে ওই দেশের কোনো টাকা আমার কাছে নেই, মানে আরএমবি কিংবা ইয়ান যাই বলি না কেন নেই। এখন আমাকে ডলার ভাঙাতে হবে। আমার সাথে ডলার ছিল আর ইউরো ছিল। এখন আমি ইউরো ভাঙাতে গিয়ে এয়ারপোর্ট থেকে বের হলে, মানে বেল্ট থেকে আপনার লাগেজ নিয়ে বের হলে হাতের বামে একটা মাত্র আপনি এক্সচেঞ্জ পাবেন। মুদ্রা এক্সচেঞ্জের জন্য ওনার সাথে কথা বললাম, উনি বললো যে আমি 50 ইউরোর বিনিময়ে উনি আমাকে 329 আরএমবি দেবে। আমি ভাবলাম এটা স্ট্যান্ডার্ড রেট মেবি, যেহেতু আমি জানি না, নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি তো আমার ভাড়া নিয়ে চলে আসলাম। চায়না 99.99% ইংরেজির থ্যাংক ইউ এই শব্দটাও বোঝে না, ওকে এই শব্দটাও বোঝে না। বাকি সব বাদ দিলাম, থ্যাংক ইউ অথবা ওকে, গুড বাই, বেসিক ওয়ার্ড গুলো তারা জানে না। থ্যাংক ইউ, ওকে, গুড বাই এই রিলেটেড কিছু ওয়ার্ড জানে তাদের অফিসিয়াল হাই ক্লাসের সিনিয়র অফিসাররা। জুনিয়র অফিসাররা থ্যাংক ইউ বোঝে না। যাক, ও কথা না যাই। তো ট্যাক্সি ড্রাইভার ডাকছে, তো আমি তো তাদের ভাষা বুঝি না, তারা ট্যাক্সি ড্রাইভার নাকি। তো আমাকে এইভাবে দেখাচ্ছে, মানে আমি বুঝলাম সে ট্যাক্সি ড্রাইভার। আমি চিন্তা করলাম আমি যেখানে যাব, আমার এয়ারপোর্ট থেকে ওখানে ডিস্টেন্স কম বেশি 40 কিলোমিটার, যেটা আমি আগে দেখেছি। তো তো যাওয়ার পরে তখন একসাথে তিনজন মুভ করলাম। আমি তো আমার কারেন্সি ভাঙালাম, তারাও ভাঙাল তাদের মতো করে, প্রত্যেকে ভাঙাই নিলাম। 50 ইউরোতে 329 আরএমবি দিয়েছে। শুধু এতটুকু এখন মনে রাখেন, সামনে একটু বলতেছি। তো একই মুদ্রাটা আমি যখন পরের দিন কোন একটা মার্কেটে গেলাম, মার্কেটে গিয়ে দেখি যে আমাকে 350 আরএমবির জন্য আমাকে 450 ইউরোর জন্য আমাকে 400 আরএমবি দেবে। এখন বুঝেন, এয়ারপোর্টে 500 ইউরোর জন্য আমাকে 329 আরএমবি দিল, অথবা ইয়েন। আর যখন আমি
পরের দিন কোনো একটা মার্কেটে গেলাম, তখন আমাকে 50 ইউরোর জন্য অফার করলো 400 RMB। বুঝতে পারছেন, 71 RMB আমাকে কম দেওয়া হয়েছে। সো সাজেশন থাকবে, কোনোভাবেই এয়ারপোর্ট থেকে মানি এক্সচেঞ্জ করবেন না। পসিবল হলে বাংলাদেশ থেকে যাওয়ার সময় আপনি কিছু সংখ্যক আরএমবি নিয়ে যাবেন। পসিবল হলে বাংলাদেশ থেকে যাওয়ার সময় কিছু সংখ্যক আপনি আরএমবি নিয়ে যাবেন, অথবা একদম ছোট একটা নোট আপনি ওখানে খুচরা করবেন। তো আমি খুচরা করার পরে বুঝলাম যে না, এয়ারপোর্ট থেকে খুচরা করাটা আমার লস হয়ে গেল। তো এখান থেকে বেরোয় চলে আসি। তো সামনে যাওয়ার সময় হচ্ছে গিয়ে ট্যাক্সি ক্যাব, আমরা তিনজন একসাথে। ট্যাক্সি ক্যাবের ভাষা আমরা কিছুই বুঝি না, তো বলতেছে এভাবে মানে স্টিয়ারিং ঘোরাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে ট্যাক্সি ক্যাব ওনারা আমাদেরকে নিতে চায়। তো যেহেতু নতুন, কিছু আর বুঝলাম না, কিছু আর বললাম না, বললাম চলেন। অ্যাড্রেস হোটেলের কি বলে যে একটা বুকিং রসিদ ছিল, সেটা দেখালাম। দেখানোর পরে বললো যে ঠিক আছে চলেন। আমি তখন ওনাকে ফোনে মোবাইলে কনভার্ট করে বোঝালাম যে আমি গুগল ট্রান্সলেটে লিখলাম যে ভাড়া কত, ডিস্টেন্স। তখন সে ভাড়া বললো যে আপনি যতটুকু দূরত্ব যাবেন তার উপর ডিপেন্ড করে ভাড়া হবে এটা। তো আমি ধরে নিলাম 40 কিলোমিটার। আমাদের দেশে যদি আমরা জার্নি করতে যাই, কম বেশি ভাড়া হয় 2000 টাকা। 2000 হবে, 2000 মিনস সর্বোচ্চ 100 RMB হবে, অথবা 120 RMB হবে। মেনে নিচ্ছি এটা হতে পারে, চলেন তিনজনে 120 RMB হলে 40 RMB করে দেবো, এরকম। গেলাম, যাওয়ার পরে সে ভাড়া করছে 1049 RMB। 1049 RMB ভাড়া করছে। বললাম কেন 1049 RMB? বললো না আমি তো গাড়িতে আসছি, এটা যা মিটারে যা আসছে তাই। সে আমাকে মিটার সুন্দর করে দেখাই দিচ্ছে, দেখেন এইভাবে 1049 RMB। মেজাজ খুব গরম হয়ে গেল, খুব বিব্রত হয়ে গেলাম, তিনজনে হাইপার হয়ে গেলাম। তারপরে ওনাদেরকে বললাম দেখেন ভাই, চিল্লাফালা করে লাভ নেই, ওর সাথে কথা বলতে হবে, ওর বুঝাই বলতে হবে। তখন বললাম ভাই দেখেন, আপনাকে আমরা 100 RMB বেশি দিতে পারবো না। তখন সে বললো ঠিক আছে 1049 RMB, আপনি 150 কি বলে যে ডলার দেন। তো 10 ডলারে 1049 হয়, হিসাব ওইটাই। তো আমরা বললাম দেখেন, আপনাকে আমরা 100 RMB বেশি দিতে পারবো না, আমাদের কাছে কোনো টাকা নেই। এখন সে বলে 800 দেন, 600 দেন, 500 দেন। পরে সর্বশেষ আমরা ঝামেলা মুক্ত হওয়ার জন্য আমরা তাকে 200 RMB অফার করলাম। সে বললো দেখেন, যদি সেটা আপনি আমাকে দিতে না পারেন, সর্বশেষ 300 RMB দেন, নতুবা আমি আপনাদেরকে এয়ারপোর্ট নামে দিয়ে আসতেছি আবার। তো দেখেন, এয়ারপোর্ট নামায় দিয়ে আসতেছে, আমরা হ্যাঁ বলে দুজনে বলতেছে হ্যাঁ আমরা চলে যেতে এয়ারপোর্ট। আমি বললাম দেখেন, এয়ারপোর্ট তো নামায় দিয়ে আসলো, আমরা হয়তো মেট্রোতে চলে আসবো, মেট্রোতে আসলে হয়তো বা খরচ আরো কম লাগতো, কিন্তু মেট্রোতে জার্নি করা যখন দেয় সেটা আমরা তখনও জানতাম না। তো না জেনে আমরা চলে আসছি। আর আমরা নামছি এয়ারপোর্টে কম বেশি 4টার দিকে, বাইরে গেছি ওখান থেকে। মজার বিষয় হচ্ছে, বললাম যে না, আমরা ওর সাথে এখন আর এয়ারপোর্ট যাবো না। যদি এয়ারপোর্ট এখন যাই, সে আমাদের কোথায় নিয়ে যাবে আমরা তো জানিও না, লোকেশনও তো আমরা চিনি না, কোন জায়গায় নিয়ে কোন বিপদে ফেলে দেয়। বরং তাকে আমরা 300 RMB দিয়ে দিই। অন্তত এতটুকু আমাদের ভর্তুকি হলো, এটা আমরা একটা এডুকেশনাল লার্নিং আমাদের জার্নি হলো। 300 RMB দিয়ে তাকে আমরা ছেড়ে দিলাম। পরে হোটেলে উঠলাম, হোটেলে জিজ্ঞেস করলাম ভাই এখান থেকে এয়ারপোর্টে ভাড়া কত? মানে বললো সর্বোচ্চ একদম ফার্স্ট ক্লাস যদি ভাড়া নেয় তাহলে আপনি 150 RMB নিতে পারেন, নট মোর দেন। তো বুঝলাম 150 RMB বেশি দেওয়া হয়ে গেছে। তো এটা একটা লার্নিং। তো আপনি যদি এই প্রবলেমটা না পড়তে চান, আমার সাজেশন হচ্ছে কি, আমার একটা ভিডিও আছে মেট্রো ট্রেন কিভাবে চলবে। মেট্রো ট্রেন সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত চলে। আপনি মেট্রো ট্রেন এনজয় করতে পারেন, তাহলে আপনার খরচটা অনেক কম পড়বে, মানে এর বেশি পয়সা নেই। এয়ারপোর্ট থেকে আমাদের লোকেশনে মেট্রো ট্রেনের খরচ মাত্র 8 RMB। এটা তো আমরা জানতাম না, এখন জেনে লাভ কি? খরচ করার পরে জেনে তো লাভ নেই। তো পরে জানলাম 8 RMB। লাস্ট যেই দিন আসি আমরা, আসার সময় আমরা 8 RMB করে 24 RMB এয়ারপোর্ট থেকে, আমাদের রিসোর্ট থেকে এয়ারপোর্টে চলে আসছি। এটা একটা পার্ট গেল। দ্বিতীয় দিন কোনো একটা বিশেষ কোনো কারণে এয়ারপোর্ট যাওয়া লাগলো, আমরা তিনজনে গেছি। তো এয়ারপোর্ট গিয়ে আমার RMB শেষ। ওদের কাছে আছে, ওনাদের কাছে RMB পর্যাপ্ত পরিমাণে আছে, যতটুকু লাগবে। আমার শেষ, আমি আবার ফাঁসে গেলাম। তো চিন্তা করলাম এখান থেকে ডলার ভাঙাই নেই। ভাঙাতে গেলাম, $50 বিনিময় দেবে। সেদিন ভাঙাছিলাম ইউরো, আজকে ডলার। $50 বিনিময়ে আমাকে পে করবে 276 RMB। 76 নাকি 275 বা 75 RMB দেবে $50 বিনিময়ে। এক্সচেঞ্জ রেট যথেষ্ট কম এবং কমিশন কাটে। তো চিন্তা করলাম এ তো আরেক লস। এখন কি করা যায়? আমি একটু বুদ্ধি খাটিয়ে, এয়ারপোর্টে কিছু রেস্টুরেন্ট থাকে আপনারা জানেন, অথবা সিগারেট বা মদ বিক্রি করার, অথবা চিপস বিক্রি করার নানান ক্যাটাগরির প্রতিষ্ঠান থাকে ওখানে। তো সেখান থেকে আমি গেলাম যে একটা কাজ করে আমি ওখান থেকে কিছু জিনিস কিনবো ডলারের বিনিময়ে। গিয়ে জিজ্ঞেস করলাম ভাই আপনার কি ডলার দিয়ে, আমি কিছু মাল লাগবে, আমি কি ডলার দিয়ে ভাঙাতে পারবো? পসিবল না, RMB লাগবে। কিছু করার নেই। দেন চলে আসলাম হচ্ছে অন্য জায়গায় একটা রেস্টুরেন্টে আসলাম। রেস্টুরেন্টে এসে বললাম যে আমরা খিদা লাগছে, কিছু খেতে চাই। তো আমি আমার কাছে কোনো RMB নেই, আমি কি ডলার দিয়ে এটাকে এক্সচেঞ্জ করতে পারি কিনা? বলে হ্যাঁ সম্ভব। তো জিজ্ঞেস করলাম আপনি প্রতি ডলারে $50 দিলে আপনি এক্সচেঞ্জ রেট কত দেবেন? তখন বললো যে 350 RMB আপনি পাবেন। এখন দেখেন, এক্সচেঞ্জ দিচ্ছে আমাকে 275 RMB $50 বিনিময়ে, আর রেস্টুরেন্ট আমাকে এক্সচেঞ্জ করে দিচ্ছে 350 RMB $50 বিনিময়ে। রেস্টুরেন্টের তো ডলার নিয়ে বিজনেস নাই, সেজন্য সে আমাকে তার নিয়ম মোতাবেক রেগুলার যে রেট সেটাই দিল। তখন আমরা তিনজনে মিলে একটা নুডলস নিলাম, ভর্তুকি বাবদ, মানে কিছু না খেলে তো ভাঙতে দিবে না, এটা বোঝা যাচ্ছে। তো $50 দিয়ে আমি 20 RMB দিয়ে একটা নুডলস নিলাম, একটা নুডলস খেয়েছি ওখানে, আর $50 দিলাম, 330 RMB ফেরত দিয়ে দিল, চলে আসলাম।
তো এতটুকু বুদ্ধি খাটানোর ফলে দেখা গেল আমার এখানে প্রায় 350 275 RMB কম বেশি। এতটুকু বুদ্ধি একটু খাটাবেন যদি আপনি ভর্তুকের মধ্যে না পড়তে চান। এটা হচ্ছে কি আমার সাজেশন আপনার প্রতি। বাস ডলার ভেঙে চলে আসলাম, ফুড প্র্যাকটিসে আসি। যখন খেতে গেলাম বিভিন্ন রেস্টুরেন্টে, ওখানে চায়নার একটা জিনিস বলে রাখি যে চায়নাতে মোটামুটি কোনো রেস্টুরেন্টে 100 আইটেম থাকলে কম বেশি 80টা আইটেম নুডলস যুক্ত, ভেজিটেবল, চাউমিন, নুডলস, বিফ দিয়ে, চিকেন দিয়ে, শুয়োর দিয়ে, এই দিয়ে, সেই দিয়ে, ভেজিটেবল, মানে নুডলসের আইটেম পাবেন আপনি হিউজ পরিমাণে। বাকি 20% আইটেম পাবেন অন্যান্য কিছু দিয়ে, ডিরেক্ট মিট ইত্যাদি ইত্যাদি, ছোলা, সালাদ, এগুলো নিয়ে। তো ফুডের জন্য আপনাকে অবশ্যই খুঁজে বের করতে হবে আপনাকে ওখানকার হালাল ফুডের দোকানগুলো। হালাল ফুডের দোকান খুবই সংখ্যায় কম, যারা কিনা শুধু হালাল বিক্রি করে, গরু, মুরগি আর খাসির মধ্যে ওনারা থাকে, আর ভেজিটেবল। আর হারামের মধ্যে চায়না তো আপনারা ভালো করে জানেন, তেলাপোকা, ইঁদুর, বাদর, শুয়োর, কুকুর, বিলাই, মানে কোনোটাই বাদ নেই, ওরা সবকিছু খায়। তো কিছু কিছু রেস্টুরেন্টে পাবেন যে ওখানে হালাল এবং হারাম দুটোই মিক্স করে বিক্রি করে। তো কিভাবে, ধরেন একই এখানে এটা একটা ধরে আপনার ডিশ, এখানে 5টা বা 7টা আইটেম আছে মিট, তার পরবর্তী 7টা আইটেম আছে ফিশ, সালাদ, হ্যাঁ, এভাবে 30-35টা বা 15-20টা আইটেম আছে। মিটের মধ্যে ধরেন গরু, মুরগি, চিকেন, শুয়োর, বিড়াল, কুকুর, হ্যাঁ, অনেকগুলো থাকতে পারে। তো বিড়াল ওরা খায় না, কুকুর খায়। এখন আপনি বললেন যে ঠিক আছে, আমাকে, আপনি তো হালাল খাবেন, হালাল খাওয়ার জন্য আমাকে গরু দেন, অথবা আমাকে চিকেন দেন, সাথে হচ্ছে আমাকে সালাদ দেন, এই নিয়ে আপনি মিটটা নিয়ে আসছেন। মজার বিষয় কি, সেটা কতটুকু অথেন্টিক হালাল সেটা আপনি ডিসাইড করতে পারবেন, যেহেতু একই চামচ দিয়ে কেউ বললে শুকর, তাকে ওটা দিয়ে দিচ্ছে, একই চামচ দিয়ে কেউ বললে কুকুর দিলে সেটা দিয়ে দিচ্ছে, একই চামচ দিয়ে কেউ বললে বিফ দেওয়ার জন্য সেটা দিয়ে দিচ্ছে। তাহলে কতটুকু হালাল মেনটেন করছে সেটা আপনি ডিসাইড করে নেন, সেটা আমি ডিসাইড করার কিছু না এখানে। আলটিমেটলি সেটা বুঝে শুনে যদি হালাল দোকানে যান, বেসিক্যালি ওনারা দেখে আপনাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাকে সালাম দিবে, যদি হালাল দোকানে ফুড আপনি নিতে চান আর কি। আমি অবাক হয়ে গেছি বেশ কয়েক জায়গায়, হালাল দোকানে ঢুকলাম, ওনারা সালাম দিলেন, কি লাগবে ওনারা ইংলিশে প্রশ্ন করলেন, দেন ওনার কাছে সার্ভ করলাম আমরা, এলো বিষয়, দেন উনি আমাদেরকে সার্ভ করলো, এটা হলো বিষয়। তো আপনি খাওয়ার সময় এটা বেশি নেবেন। আর আমি প্রথম দুদিন আমরা খাওয়ানো খুব কষ্ট পেয়েছি, কারণ প্রচুর পরিমাণ অর্থ ব্যয় হচ্ছিল। দেখলাম সমস্ত প্রতিষ্ঠানে বা সমস্ত রেস্টুরেন্টে গেলে শুধু নুডলস খেতে হচ্ছে। রাইস আমি এমনিতেও খাই না, আর রাইসের যে স্টাইল পছন্দ হয়নি আমার, তো যার কারণে ভাবলাম যে যেহেতু নুডলস খেতে হচ্ছে আমাদেরকে, ওই যে আমাদেরকে রিসোর্ট থেকে বা হোটেলে আমাদেরকে একটা কেটলি দিয়েছে। তো একদিন বাইরে থেকে নুডলস কিনে নিয়ে এসে কেটলিতে নুডলস রান্না করলাম, ভালোই লাগলো, একদম যেমনটা তারা দেয় সেরকমই। কয়েকদিন ওভাবে চালালাম, বাইরে থেকে চললাম, ফুড কনজিউম নিজের মতো করে নিয়ে চলে আসলাম। ট্রাই করবেন কম খরচে যেভাবে আপনি এখানে সার্ভাইভ করতে পারেন। ফুড, তারপর হচ্ছে গিয়ে ট্রাভেল অবশ্যই মেট্রো রেলে আপনি এনজয় করবেন। মেট্রো রেল ছাড়া যদি আপনি অন্য কোনো মাধ্যম ধরেন, কি বলে যে ট্যাক্সি, তাহলে কিন্তু আপনি ওখানে সার্ভাইভ করা খুবই কষ্ট হয়ে যাবে, খুবই এক্সপেন্সিভ হবে। মেট্রো ট্রেনটা ইউজ করার জন্য আমারই আরেকটা ভিডিও আছে, এটা যদি আপনি একবার দেখেন, খুব আরামসে মেট্রো ট্রেন আপনি ওখানে ইউজ করতে পারবেন, একটু ব্যাগ পেতে হবে না। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে অথবা আপনার অডিয়েন্সের সাথে শেয়ার করে দেন। আমি চাই আপনি স্মুথলি জার্নি করেন, চায়নাতে যান, নিজেকে ডেভেলপ করেন, অথবা ওখান থেকে ডেভেলপ হয়ে আসেন, অথবা কিছু টেকনোলজি সম্পর্কে আইডিয়া নেন, অথবা কিছু বিজনেস প্ল্যান আপনি তৈরি করেন চায়নায় গিয়ে, যদি আপনার কোনো বিজনেস চায়না ওরিয়েন্টেড থাকে সেক্ষেত্রে। আর আমি গিয়েছি গুয়াংজুতে, আপনি সাংহাই যেতে পারেন, আপনি শ্যানজেন যেতে পারেন, যেখানে আপনার দরকার আপনি সেখানে যেতে পারেন, চেংদু যেতে পারেন, যেখানে আপনার মতো আপনি সেখানে যান। বাট আপনাকে কস্ট মিনিমাইজ করার টপিক্সটা আগে স্টাডি করা লাগবে। যদি কস্ট মিনিমাইজ করতে না পারেন, তাহলে আপনি হিউজ এক্সপেন্স করে আসবেন, কিন্তু আপনি কিছু বুঝবেন না। সো ট্রাভেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট কস্ট মিনিমাইজ করা। যদি আপনার পরিচিত কেউ ওখানে থাকে, তাহলে আপনাদের অনেকটা সলভ হয়ে গেল। গুরুত্বপূর্ণ একটা বিষয় বলতে ভুলে গেছি, ওখানে আপনি গুগল চলবে না, ওখানে গুগলের কোনো সার্ভার ওখানে চলবে না, গুগল ম্যাপ, ব্রাউজার, এভরিথিং কিছু চলবে না। ওখানে চলার জন্য আপনাকে ম্যাপ ইউজ করতে হলে, চায়নাদের একটা ম্যাপ আছে, নাম হচ্ছে কি এ ম্যাপ, নিচে লেখা আছে এ ম্যাপ। এই ম্যাপের মধ্যে কোন গাড়ি, আপনি যদি কোনো রাইড কল করতে চান, যেমন আমাদের দেশে পাঠাও কিংবা ওভার বা আছে না, ও ভাই রাইড কল করি, আমাদের একটা অ্যাপস আছে যেটা আমরা পাঠাও কিংবা ও ভাইয়ের মতো, ওটা হচ্ছে কি দিদি। দিদি দিয়ে আপনি ওই এই ম্যাপ থেকে কল করতে পারবেন, ওখান থেকে আপনি ট্রেনের খরচ জানতে পারবেন, কোন লোকেশনে কেমনে যাবেন, এভরিথিং আপনি সেখানে পেয়ে যাবেন। সো আপনি এই ম্যাপটা ইনস্টল দিয়ে নেবেন, ঢাকা থাকতে হোক, দেশে থাকতে হোক, আর ওখানে গিয়ে হোক, এই ম্যাপ অবশ্যই আপনি ইনস্টল দেবেন। আর কথা বলার জন্য অবশ্যই আপনাকে অফলাইন ট্রান্সলেটের সহযোগিতা নেওয়া লাগবে। যদি অফলাইন ট্রান্সলেটের সহযোগিতা না নিয়ে আপনি ওখানে কোঅপারেট করতে, মানে কাজ করতে বা কথা বলতে যান, পারবেন না। চাইনিজকে আপনি থ্যাংক ইউ দিলে সেটা বুঝবে না, থ্যাংক ইউটা তাদের ল্যাঙ্গুয়েজে বলতে হবে, শিয়া শিয়া। তো শিয়া শিয়া মানে থ্যাংক ইউ, এই শব্দটা আমি জানি, এভাবেই আমি 15-20টা শব্দ জানি,
15-20টা শব্দ দিয়ে তার পুরো সবার সাথে কমিউনিকেশন করা সম্ভব না। সেজন্য গুগল ট্রান্সলেট সবচেয়ে উত্তম সলিউশন, যেটা আপনি ডাউনলোড দিয়ে নেবেন অফলাইনে, চাইনিজ টু বাংলা থেকে চাইনিজ আর ইংলিশ থেকে চাইনিজ। আপনি তাকে চাইনিজই বলতে হবে। যারা চাইনিজ বুঝে না, মানে আমাদের দেশে আসে না অনেকে বাংলা পড়তে পারে না, ওদের আছে অনেকে চাইনিজ পড়তে পারে না, তখন আপনি বাংলা থেকে চাইনিজে কনভার্ট করে স্পিকারে চাপ দিবেন, চাইনিজে কথাটা বলবে, সে আবার বুঝবে এটা। সো মেহরবানি করে এটা মেনটেন করবেন, অথবা চায়না গিয়ে কিন্তু ফেসে যাবেন আপনি ল্যাঙ্গুয়েজের কারণে। এই জাতিটা আমার যেটা মনে হলো একমাত্র ল্যাঙ্গুয়েজের কারণে ফেসে আছে। তো যদি ল্যাঙ্গুয়েজটা আপনি ওরা জানতো তাহলে এত সুন্দর কাজ করতে পারতো, মানে ধারণার বাইরে। যেই কোনো অফিসে যাবেন তারা ল্যাঙ্গুয়েজ বোঝে না। আমি একটা ব্যাংকে গেলাম ডলার ট্রান্সফার করতে, ব্যাংকের যে এক্সিকিউটিভ আসছে আমাকে সার্ভিস দিতে, উনি ইংরেজি জানে না। ওনাকে আমি থ্যাংক ইউ বললাম, উনি থ্যাংক ইউটা বুঝলো না। দেন ফোনে লিখে দিলাম থ্যাংক ইউ শিয়া, ও এশিয়া, ওকে ফাইন, ওকে শিয়া। আলটিমেটলি ওরা চায়না ছাড়া কোনো ভাষায় বোঝে না। আপনাকে ট্রান্সলেটার হেল্প অবশ্যই নেওয়া লাগবে, অন্যথায় সেকেন্ড অপশন আপনাকে চায়না ল্যাঙ্গুয়েজ জানতে হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।